আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। গতকাল রাতেই আমাদের দেখা হয়েছিল, প্লিজ মনে করার চেষ্টা করুন। দিশারির কেঁদে দেওয়ার অবস্থা। এই শ্বেতাঙ্গ লোকটিকে মনে করাতেই হবে তাদের গতকাল দেখা হয়েছিল, নয়তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। অ্যালান গুপ্তধন পেয়েছেন এমন প্রকাশভঙ্গি নিয়ে বলল, মনে পড়েছে, বেবরের সাথে দেখেছি। দিশারির মুখে সুন্দর মসৃণ ত্বক কুঁচকে যায়। খাঁটি বাংলায় বলে, বেবর ক্যাডা? সরি, বেবর। গতকাল রাতে যে আহত হলো মনে পড়েছে? দিশারি বিড়বিড় করে, শোনো কপেট। কিন্তু মুখে হাসি রেখে সুন্দর করে টেনে বলল, এই তো চিনছেন, আপনি বুঝি এই হোটেলেই উঠেছেন? হ্যাঁ, এই হোটেলেই। ও আচ্ছা। দিশারি কথা খুঁজে পাচ্ছে না। অ্যালান বলল, দেখা হয়ে ভালো লাগলো, বাই। দিশারির মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কোনো মতে বলল, চলে যাবেন? আচ্ছা যান, বাই। ইসলামিয়া রেস্টুরেন্টে নাস্তা সেরে জাপানিজ টেম্পলের দিকে যাত্রা শুরু করে ওরা। আজকের প্ল্যান অনেকগুলো প্লেস দর্শন করা। জাপানিজ টেম্পলে পৌঁছে ধারা দৌড়ে একদম উঁচু জায়গাটায় গিয়ে দাঁড়ায়। দার্জিলিং শহরের একদম উঁচু জায়গাটায় ধারা দাঁড়িয়ে আছে। এখান থেকে পুরো শহরটা চোখে পড়ছে। ধারা নিজেকে পাখি মনে হচ্ছে, দুহাত পাখির ডানার মতো ছড়িয়ে দেয়। হু হু করে বাতাস বইছে। ধারা সিল্কি চুল অবাধ্যের মতো উঠছে, যেন মাথা থেকে ছিঁড়ে উড়ে যেতে চাইছে। বিভোর কিছুটা দূরে দাঁড়িয়ে ধারাকে দেখছে। সকালে প্রথম দেখা হতেই ধারা বলল, আজ ঘুরতে যেতে হবে না, রেস্ট করুন। কতটা আঘাত পেয়েছেন, আর এরকম ভারী শার্ট জ্যাকেট পরেছেন কেন? ব্যথা পাচ্ছেন না? এতটা কেয়ারলেস হলে চলে? ধারার এত প্রশ্ন শুনে বিভোর হেসে ফেলে, বলে, এর চেয়েও বড় আঘাত নিয়ে বরফের মাঝে থেকেছি ধারা। আপনি এত চিন্তা করবেন না, আমার কষ্ট হচ্ছে না। ধারার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। অবাক স্বরে বলল, এর চেয়েও বড় আঘাত? ওই দেখি। বিভোর নখ কামড়ে হাসে। তখন কপালের উপর ছড়িয়ে থাকা কয়টা চুল হালকা নড়ে ওঠে, যা সূক্ষ্ম চোখে খেয়াল করে ধারা। তারপর নির্বিকারভাবে বলল, ওহ, বুঝছি, বউ ছাড়া কাউকে দেখানো যাবে না। বিভোর মৃদু হেসে বলল, আমার বউ তো আমার সামনে। শোনা মাত্রই ধারার বুক কেঁপে উঠল। থেকে যেন উত্তাল অবাধ্য ঢেউ এসে সমস্ত মনের ভেতরটাকে নাড়িয়ে দিল। সত্যিই তো, সেই তো বউ। তারপর ওরা গেল প্রায় 800 ফুট উঁচুতে স্থাপিত গোর্খাল্যান্ড স্টেডিয়ামে। কিছু ছবি তুলে দিশারির ফটোগ্রাফার হিসেবে সায়ন ভূমিকা পালন করছে। এরপর ভিক্টোরিয়া ফলস কিংবা শতবর্ষের প্রাচীন মন্দির দির দাহাম টেম্পলে ঘোরাঘুরি করলো। তেনজিং রকে এভারেস্ট জয়ী পর্বতারোহী নেপালি শেরপা তেনজিং নোরগের স্মরণে এক পাথরের নামকরণ করা হয়েছে। আকারে ছোট হলেও উঁচু পাহাড়ের মতোই তার দম্ভ। সেটিও দেখা শেষ হলো। বিভোর সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও পর্যটকদের জন্য স্বল্প উচ্চতার পর্বতারোহণ অভিজ্ঞতা হয়ে যায় এখানে। আমি এখানে প্রশিক্ষণ নিয়েছি দ্বিতীয়বারের মতো যখন দার্জিলিং এসেছি। সেখান থেকে ওরা সরাসরি চলে আসে পদ্মজা নাইরু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। পদ্মজা নাইরু জুওলজিক্যাল পার্ক এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দুটোর প্রবেশ ফটক একটাই। একটি টিকিটে দুটি জায়গা দেখে নেওয়া যায়। ভারতের উচ্চতম চিড়িয়াখানাগুলোর মধ্যে পদ্মজা নাইরু জুলজিক্যাল পার্কই সব থেকে বড়। চিড়িয়াখানা চত্বরের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI। এমনভাবে পথ নির্দেশনা করা হয়েছে যাতে পর্যটকেরা চিড়িয়াখানার একটা দিক দেখতে দেখতে চলে যাবেন HMI, আবার ফেরার সময় চিড়িয়াখানার অন্য একটা দিক দেখতে দেখতে ফিরবেন। পার্কের প্রবেশ পথে ওরা দেখতে পায় অনেকগুলো দোকান সাজানো আছে। বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। শীতের শাল, জ্যাকেট, ট্র্যাডিশনাল ছুরি, পেন্টিং সহ নানা জিনিস এখান থেকে দরদাম করে কিনছে অনেক ক্রেতা। পার্কের প্রবেশ মূল্য সার্কভুক্ত দেশের জন্য জনপ্রতি 60 টাকা। ধারা চিড়িয়াখানা খুব পছন্দ। সে আগে আগে হেঁটে আসে। চিড়িয়াখানার বিশেষ বাসিন্দা রেড পান্ডা। ধারা একটা রেড পান্ডাকে অনেকবার ডাকে, কিন্তু কিছুতেই সামনে আসতে চায় না। ধারার মনে হলো পান্ডাটা একটু লাজুক প্রকৃতির। ক্যামেরার ধরার জন্য কয়েক সেকেন্ড থিতু হয়ে বসে আবারও পালিয়ে যায় পান্ডাটি। একটু দূরে ভাল্লুকও দেখতে পায়। এছাড়া বাঘ, চিতাবাঘ, স্নো লেপার্ডদের দেখা পাওয়া যায়। ধারার চোখ চকচক করে ওঠে। পর্যটকদের দিকে তাকিয়ে দারুণ পোজ মারছে ভাল্লুকটি। তা শুধু বিভোর আর ধারা উপভোগ করছে। দিশারি ভয়ে সায়নকে খামচে ধরে দূরে দাঁড়িয়ে আছে। বারবার সায়নকে বলছে, বাঘ ভাল্লুক এগুলো যদি খাঁচা ভেঙে চলে আসে তখন কি হইব? এখানে কেন আনলি আমারে? উফ, তখন কে বাঁচাইবো আমারে? সায়নের বিরক্তিতে কলিজা ফেটে যাচ্ছে। মেয়েটা এত ন্যাকামি কেন করে? আবার খামচি মেরে ধরে রেখেছে। কিছুতেই সে সামনে যেতে পারছে না। সায়ন বিড়বিড় করলো। এরপর ওরা পৌঁছালো হ্যাপি ভ্যালি টি এস্টেট। পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে এই চা বাগান। এখান থেকে চা পাতা সংগ্রহ করে নেয় দিশারি। সেখান থেকে বের হয়ে সায়ন বলল,
দার্জিলিং মানুষের কি সুন্দর ব্যবহার। ধারা হেসে তাল মিলালো। ঠিক ভাইয়া, খুবই বন্ধুবৎসল, ভীষণ অমায়িক ব্যবহার দেখলাম। বিভোর ফোরন কাটল। কারণ পর্যটকদের আসা যাওয়ার উপরেই ওদের জীবিকা নির্বাহ করে, আর তাই ট্যুরিস্টদের খুব সমাদর করে তারা। সায়ন বলল, এখানকার মানুষজন দেখি প্রায় সবাই মোটামুটি বাংলা বলতে এবং বুঝতে পারে। ওরা প্রায় অনেকগুলো ভাষাই রপ্ত করে নিয়েছে পর্যটকদের চাওয়া পাওয়া বোঝার জন্য। তখন 3:30 বাজে। দিন অনেক বাকি এখনো। ছোটখাটো প্রায় সব জায়গায় দেখা শেষ। হোটেলে ফেরার পথে ধারা বলল। এখনই ফিরতে ইচ্ছে হচ্ছে না। বিভোর বলল, হোটেলে পৌঁছাতে 30 মিনিট বাকি, হেঁটে গেলে 1 ঘন্টার উপর লাগবে। হেঁটে যেতে চান? এটা অবশ্য পাহাড়ের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ধারা কিছু না ভেবেই বলল, অবশ্যই চাই। ড্রাইভার গাড়ি থামান। দিশারি বাধা দেয়। না না, কি কস, মাথা খারাপ হয়েছে? ধারা মন খারাপ করে বলে, প্লিজ আপু, এখনই ফিরতে চাচ্ছি না। বিভোর বলল, থাকুক না, হেঁটে যাক, তো সমস্যা কি? দিশারি কটকটে গলায় বলল, আমি হাঁটুম না, টায়ার্ড লাগতেছে। তুই সায়ন চলে যা, আমি ধারাকে নিয়ে হেঁটে আসছি। দিশারি কিছু বলতে চেয়েছিল, তার আগে সায়ন ইশারায় চুপ করতে বলল। দিশারির মনে পড়ে ধারা আর বিভোর স্বামী স্ত্রী, আর ওরা দুজন কিছুক্ষণ একা একসাথে থাকলে অনুভূতিগুলো আরো তাজা হয়ে উঠবে। দিশারি ড্রাইভারকে তাড়া দেয় গাড়ি থামাতে দিশারি ঠেলে বিভোর আর ধারাকে নামিয়ে দেয়। বিভোর ভারী অবাক হলো। দিশারি হঠাৎ করে কি হলো ঠাউর করতে পারলো না। বিভোর গাড়িটা শুরুত করে চোখের আড়াল হয়ে যায়। নির্জন নিরিবিলি পাহাড়ি পরিবেশের পাকা রাস্তায় তারা দুজন একা কি বলে কথা শুরু করা উচিত বুঝে উঠছে না দুজনই। এরই মধ্যে ধারার মনে পড়ে গতকাল রাতে বিভোরের বলা একটা কথা। বিভোর বলেছিল, বাড়ি থেকে পালিয়ে ট্রাভেলিং করা মেয়েটা রক্ত দেখে এত ভয় পায়, এত ভীতু। ধারা আতকে উঠে। বিভোর কিভাবে জানে সে বাড়ি থেকে পালিয়ে ঘোরাঘুরি করে? কিভাবে? তবে কি এটাও জানে সে যে বিয়ের রাতেও ট্রাভেলিং এর জন্য পালিয়েছে? বয়ফ্রেন্ড নামে আদৌ কিছুই নেই। বিভোর তুড়ি বাজিয়ে ধারার মনোযোগ আকর্ষণ করে। ধারা সচকিত হয়। বিভোর বলল, এত আনমনা হয়ে রাস্তাঘাটে কিছু না ভাবাই ভালো। ধারা হেসে কানে চুল গুজে দুজন চুপচাপ পাশাপাশি হাঁটতে থাকে। মুখে তাদের কোনো কথা নেই। পাহাড় বড়ই রহস্যময়। একটু আগে ঝকমকে আকাশ ছিল, হঠাৎ চতুর্দিক কেমন যেন অন্ধকার হয়ে গেল। অতর্কিতে যেন এক বিপদের সংকেত নিয়ে হাজির হলো কালো মেঘের দল। হু হু করে বইতে লাগলো হিমশীতল হাওয়া। কয়েক মিনিটের মধ্যে ঝুম বৃষ্টি নামবে। বিভোর উত্তেজিত হয়ে বলল, বৃষ্টি আসবে? আপনার বৃষ্টিতে কোনো সমস্যা হয়? না। তবুও দার্জিলিং এর বৃষ্টিতে না ভেজাই ভালো, জ্বর আসতে পারে। কাঞ্চনজঙ্ঘার বরফ গলে এই বৃষ্টি হয়, খুবই ঠান্ডা জল। সে ঠিক, কিন্তু যাবোটা কোথায়? বিভোর এদিক ওদিক তাকায়। কিছুটা দূরে 30-40 ফুট নিচে একটা সমতল জায়গা দেখতে পায়। সমতল জায়গাটা একটা পাহাড়ের চূড়া। জায়গাটা 15-20 ফিট উপরে অন্য আরেকটা পাহাড় বাঁকা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ফলে বৃষ্টির পানি সমতল জায়গাটিতে পড়ার সম্ভাবনা নেই। বৃষ্টির পানি থেকে ধারাকে সুরক্ষিত রাখার মতো উপযুক্ত জায়গায় মনে হলো বিভোরের। আর ধারাকে নিয়ে এইটুকু পাহাড় বেয়ে নামা বিভোরের কাছে পানি ভাত। কিন্তু যদি ঝড় উঠে পাহাড় ধসে মারা যাওয়ার আশঙ্কা আছে। তবে আবহাওয়া বলছে ঝড় আসবে না। আবহাওয়া সম্পর্কে ভালো ধারণা আছে বিভোরের। ধারার এক হাত শক্ত করে ধরে বলল, 2 মিনিট আমার সাথে দৌড়ুন প্লিজ। ধারা হতবিহ্বল। সে দৌড়ের মাঝে বলল, প্লিজ, আপনি এভাবে দৌড়াবেন না, আপনার হাত আহত। কে শুনে কার কথা? ইতিমধ্যে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব পাহাড় বেয়ে ধারাকে নিয়ে নিরাপদে পৌঁছাতেই হবে, নয়তো মেয়েটা নিশ্চিত এই বৃষ্টির পানিতে জ্বর বাঁধাবে। আজকাল ওর বড্ড নেশা করছে, যে নেশার নাম ভালোবাসা। কি জানি কেন, কিন্তু নেশাটা মহামারী আকারে বেড়ে চলেছে। একজন আরেকজনকে আঁকড়ে ধরতে চাইছে, ছোট একটা বিপদ থেকেও সুরক্ষিত রাখতে চাইছে। একজন আরেকজনের ভাগ কোনো রকম অসুখকেও দিতে চাইছে না। সাংঘাতিক ব্যাপার স্যাপার। আপনি ব্যাগ থেকে দড়ি বের কেন করছেন? এত লম্বা দড়ি ব্যাগে নিয়ে ঘোরেন কেন? আমরা এখানে দাঁড়িয়েছি কেন? গাছের দড়িটা কেন বাঁধছেন? কি করছেন বলবেন প্লিজ? ধারা উতলা হয়ে এক নাগাড়ে প্রশ্ন করে যাচ্ছে। বিভোর মন দিয়ে গাছে শক্ত করে মোটা দড়িটা বাঁধা শেষে দড়ির শেষ মাথাটুকু ডান হাতে পেঁচিয়ে ধরে। তারপর ধারার সামনে এসে বলল, আমাকে জড়িয়ে ধরতে আপনার কোনো আপত্তি আছে? ধারা সামান্য নড়ে উঠল। খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, কিন্তু কেন? বিভোর আঙ্গুলের ইশারায় লক্ষ্য দেখায় যেখানে তাদের পৌঁছাতে হবে। ধারা আটকে উঠে বলল, ওখানে যেতে চাচ্ছেন, কিন্তু কেমনে? বিভোর তাড়া দেয়, প্লিজ আমাকে ভরসা করুন, বৃষ্টি এখন হালকা, তারপর বেড়ে যাবে। ধারা দ্রুত এগিয়ে আসে বিভোরের সামনে। বিভোর বাম হাতে ধারার কোমর শক্ত করে ধরে বলল, আমার 2 পায়ের উপর আপনার পায়ের ভর রাখুন, আর 2 হাতে গলা জড়িয়ে ধরুন।
ধারা বিভোরের কথা মতো পায়ের উপর পা রাখে, দু হাতে গলা জড়িয়ে ধরে। বিভোর ডান হাতে দড়ি টান টান করে শক্ত করে ধরে। পাহাড়ের গায়ে পা রেখে 5 ফুট নামার পর আচমকা পাহাড়ের গা থেকে পা সরিয়ে ঝুলে পড়ে। হাত থেকে দড়ির প্যাচ খুলে যায়, চিৎকার করে উঠল। ও বাবাই বাবাই! বিভোর ধারার মুখের পানে চেয়ে দেখলো ধারা চোখ মুখ খিচে রেখেছে। বিভোর হেসে উঠল। ধারা চোখ খুলতে বিভোরের চোখ দুটি আগে চোখে পড়ে। বিভোরের চোখের মনি ধূসর মনে হচ্ছে তার। বিভোর আশ্বস্ত করে বলল, ভয় পাবেন না, কিছু হবে না, চলে এসেছি। এবং বৃষ্টিও চলে এসেছে। আমার এক পায়ের উপর থেকে আপনার এক পা সরান। ধারা ডান পা সরিয়ে নেয়, ভয়ে বুক ধুকপুক করছে। বিভোর দড়িটারও শক্ত করে ধরে। ঘেঁষে থাকা পাহাড়ের গায়ে এক পায়ে জোরে ধাক্কা দিয়ে কোথাও একটা লাফিয়ে পড়ে। ভয়ে ধারার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে, ফুসফুস চলা বন্ধ হওয়ার উপক্রম। ধারা, চোখ খুলুন। ধারা চোখ খুলে। বিভোর হেসে বলল। এবার ছাড়ুন। ধারা আতকে উঠে। না, পড়ে যাব। বিভোর হাসিতে মাখামাখি হয়ে বলল। আমরা মাটিতে আছি। ধারা পায়ের নিচে তাকায়, ঘাস দেখতে পায়। একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে দুজন। ধারা দূরে তাকায়, ঝুম বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মাথায় বৃষ্টি পড়ছে না। ব্যাপার কি? ধারা উপরে তাকায়, দেখে অন্য একটা পাহাড় ছাদ হয়ে দাঁড়িয়ে আছে মাত্র 2 মিনিট এতটা নিচে। ধারা বিস্ময়ে হতবিহ্বল। এভাবেই থাকবেন? ধারা চমকে উঠে দ্রুত সরে যায়, দূরত্ব রেখে দাঁড়ায়। বিভোর চুল খাড়া করতে করতে ঘাসের উপর বসে। ধারা মিইয়ে যাওয়া গলায় বলল। বৃষ্টিতে ভিজলে তেমন কিছুই হতো না। নিজেকে হিরো প্রমাণ করতে এত কষ্ট করতে হতো না। বিভোর হাসলো, স্বাভাবিক কণ্ঠে বলল। বাহ, আপনি কথাও চেনেন দেখি। ধারা মুখ বাঁকায়। বিভোর হেসে বলল। দেখে মনে হয় না আপনার এত ওজন। ধারার ঠোঁট দুটো কেঁপে উঠে আক্রোশে তেজ নিয়ে পড়ল। মানে বলছেন আমার ওজন বেশি? বিভোর আর চোখে একবার তাকায়, চোখ সরিয়ে বলল। মেয়ে মানুষের সাথে কম কথা বলাই মঙ্গল। ধারা কিছু একটা বলতে গিয়েও বলল না। দূরত্ব রেখে ঘাসের উপর বসে, দূর পাহাড়ে চোখ রাখে। চারিপাশটা সীমাহীন, আশ্চর্য সুন্দর মনে হচ্ছে। বৃষ্টির পানি পাহাড়কে আরো জীবিত করে তুলছে। সবুজ রংটা গাঢ় রূপ নিচ্ছে যেদিকে চোখ যায়। যত দূর চোখ যায় বৃষ্টি আর পাহাড় এত সুন্দর, এত মোহনীয়। ধারা রয়ে শয়ে বিভোরকে বলল। আপনি তখন বললেন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়েছেন, এভারেস্ট। বিভোর ধারাকে কথার মাঝে বাধা দিয়ে বলল। আমার স্বপ্ন এভারেস্ট জয় করা। ধারার চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসতে চাইল, অবিশ্বাস্য স্বরে বলল। কি বলেন? এটা ঠিক, আপনি খুব অসাধারণভাবে পাহাড় বেয়ে ওঠানামা করতে পারেন, তাই বলে এভারেস্টের স্বপ্ন? বিভোর হালকা হাসলো। কিছুক্ষণ পিনপতন নীরবতা। ধারা অপেক্ষা করছে বিভোর কখন কথা বলবে। নীরবতা ভেঙে বিভোর বলল। এভারেস্ট অভিযানে যাওয়ার আগে কড়া প্রশিক্ষণ নিতে হয়, আর এই প্রশিক্ষণ দার্জিলিং এসে নিয়েছি। এর জন্য আমাকে টাকা গুনতে হয়েছে $500, 35,000 টাকা। এছাড়া অভিজ্ঞতা থাকতে হয় 20,000 ফুটেরও বেশি উচ্চতা থেকে ঘুরে আসার, সেটাও করেছি। আর 20,000 ফুটের উপর থেকে ঘুরে আসার ব্যাপারটা বাধ্যতামূলক নয়। অনেকে আছে যারা ছোট ছোট পাহাড়ের মাধ্যমেই নিজের প্রস্তুতি নিয়েছে। আনুমানিক কেটু পর্বতের 22,000 ফুট উপরে উঠেছি আমি। আচমকা বিপজ্জনক আবহাওয়ার জন্য কেটু জয় করা সম্ভব হয়নি। ধারা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় বিস্ময় নিয়ে বলল। আল্লাহ, এটা কোথায়? পাকিস্তানের গিলগিত বালতিস্তা ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে। উচ্চতা কতটুকু? 8,811 মিটার, 28,907 ফুট। দুঃখজনক, এত কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে। কেটো হচ্ছে মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ধারা চুপসে গেছে। বিভোরের মুখ দেখে বোঝা যাচ্ছে সে সিরিয়াস এবং সে প্রস্তুতি নিয়ে অনেক এগিয়ে এসেছে। যা জানা নেই তার সম্পর্কে জানার আগ্রহ ধারার অনেক বেশি। আবারও প্রশ্ন করল। এভারেস্ট অভিযানের জন্য কত টাকা লাগে? বিভোর হেসে বলল। অনেক। এভারেস্টে চড়তে হলে $25,000, 17,50,000 টাকা দিয়ে নেপাল সরকার থেকে পারমিট নিতে হয়। আর যদি তিব্বত মানে উত্তর পূর্ব রিজ দিয়ে যেতে চাই, সেখানেও $10,000, 7 লক্ষ টাকা দিয়ে পারমিট নিতে হবে। পাশাপাশি ইকুইপমেন্ট সহ অন্যান্য খরচ তো আছেই। এক জায়গায় কম, অন্য জায়গায় বেশি টাকা কেন? অন্যদিন বুঝাবো। আপনি পারমিট নিয়েছেন? না, নিব আগামী বছর। আগামী মে যাত্রা শুরুর ইচ্ছে আছে। আচ্ছা, পর্বতারোহীর সাথে কি যন্ত্রপাতি রাখে? বিভোর ধারার দিকে তাকায়। ধারার চোখ দুটি চকচক করছে। মেয়েটার সবকিছুতে আগ্রহ বেশি, বিশেষ করে অজানা কিছু জানাতে। বিভোর বলল। বেশ কিছু টেকনিক্যাল যন্ত্রপাতি লাগে। এর মধ্যে রয়েছে হালকা তাঁবু, 0 ডিগ্রি নিচের তাপমাত্রা প্রতিরোধক স্লিপিং ব্যাগ, আইস জ্যাকেট, উইন্ড ব্রেকার ট্রাউজার, মাঙ্কি ক্যাপ, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, কড়া সানক্রিম, বিশেষ ধরনের দড়ি, পা ও কোমরের বেল্ট, পাহাড়ের খাড়া জায়গায় নিরাপত্তার জন্য
দুমুখো ক্যারাবিনা, পর্বতের ঢালে নিজের শরীর আটকানোর জন্য হুক, অ্যালুমিনিয়ামের ফ্লোরিং মই, বরফের পথটি শক্ত না ফাঁপা তা পরীক্ষার জন্য আইসেক্স, হাঁটার লাঠি ইত্যাদি। ধারা দুগালে হাত রেখে অবাক স্বরে বলল, বেশি অর্ধেক নাম প্রথম শুনলাম। আপনার সব যন্ত্রপাতি আছে? না, সব নেই। বাংলাদেশে আছে সব? না, নেপালের কাঠমান্ডুর থামেলে সব পাওয়া যায়। আপনার বয়স তো কম, এই বয়সে কেউ এভারেস্ট জয় করে? বিভোর আওয়াজ করে হেসে উঠল। ধারা যেন এই মুহূর্তে কৌতুক শোনালো। ধারা ভ্রু কুচকায়। বিভোর বলল, সবচেয়ে কম বয়সে এভারেস্ট জয় করে আমেরিকার এক কিশোর, জর্ডান রোমেরা নাম, বয়স মাত্র 13 বছর। ধারার মাথায় যেন পাঁচ পড়ল, জিভ ভারী হয়ে এসেছে। কোনো মতে বলল, শুনলাম এভারেস্ট জয় অনেক কঠিন। ছোট ছোকরাটা কেমনে পারলো? কপাল ভালো ছিল, মনোবল ভালো ছিল, তাই পারছে। তাহলে আমিও আপনার সাথে যাব। বিভোর মৃদু হেসে বলল, খম্বু আইসফল নামের একটা স্থান এভারেস্টের সবচেয়ে ভয়ানক স্থান। এই স্থান এতটাই বিপদসংকুল যে এভারেস্টে যত প্রাণহানি ঘটেছে তার 80% ঘটেছে এখানে। প্রায় 50% নিহতদের লাশ এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে বুঝেন যে কতটা বিপজ্জনক স্থান এই খম্বু আইসফল। এই অংশটুকু পার হওয়া অভিযাত্রীদের জন্য পুলসেরাত পার হওয়ার মতো। বরফের পাত, গভীর খাত, পরিবেশগত আবহাওয়া, 0 ডিগ্রির নিচে তাপমাত্রা, সব মিলিয়ে মৃত্যুপুরী। একটু অসাবধান হলেই সেখানে নিশ্চিত মৃত্যু। হিমালয়ের আর কোথাও এমন ভয়ঙ্কর স্থান নেই। বিভোর থামে, নিঃশ্বাস নিয়ে বলল, খম্বু আইসফলে 1996 সালের 11 মে 19 জন অভিযাত্রী প্রাণ হারায়। এটাই এভারেস্টের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। আর স্বপ্নের এভারেস্ট জয় করতে হলে এই মৃত্যুপুরী পার হয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই। ধারা, যেতে চান? ধারা নিশ্চুপ। এত তথ্য তার জানা ছিল না। সত্যিই ভয়ঙ্কর স্থান, ঠিক যেন মৃত্যুপুরী। শরীর কাটা দিচ্ছে ভাবতে গিয়ে, কিন্তু অদ্ভুত এক টান অনুভব করছে ধারা। এভারেস্টের প্রতি টান, হুট করেই টানটা উদয় হলো বুকে। আরেকটা ব্যাপার ভাবাচ্ছে, এত দুঃসাহসী একজন পর্বতারোহী, তার স্বামী, অথচ দেখে একটা বড় মনে হয়নি মানুষটার বুকে এত বড় স্বপ্ন। কেটু পাহাড়ের 20,000 ফুট ঘুরেও এসেছে, আবার ভয়ও হচ্ছে বিভোর যদি মৃত্যুর কাছে হেরে যায়। কিছু না ভেবে ধারা বিভোরের কাছে এসে বসলো, বলল, আমিও আপনার অভিযানের সহযাত্রী হব, সব প্রস্তুতি নিতে চাই আমি। বিভোর নিজের অজান্তে ধারা দুগালে হাত রেখে বলে, ধারা, পাগলামি করবেন না। পদে পদে মৃত্যু আক্ষেপ করে 100 ভাগের মধ্যে 40 ভাগ যাত্রী মৃত্যুর কাছে হার মেনে নেয়। বাকি 49 ভাগ শারীরিক মানসিক সমস্যা নিয়ে ফেরে, হেরে গিয়ে ফেরে। এটা সহজ নয়। আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, তবু এভারেস্ট জয়ের স্বপ্ন দেখবেন না প্লিজ। ধারা জড়ানো গলায় বলল, আপনি যে স্বপ্ন দেখছেন, আপনি তো যাবেন মৃত্যুর সাথে লড়াই করতে। যদি হেরে যান তখন তখন কি হবে? কি হবে? আপনি বড্ড অবুঝ। ধারার চোখে জল চিকচিক করছে। বিভোর বলল, আপনার গলা কাঁপছে ধারা। যার ভর এভারেস্ট জয়ের স্বপ্ন দেখে তাকে এত আবেগী মানায় না। ধারার চোখ বুজে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার বুক কাঁপছে। বিভোর বলল, বিয়ের রাতে না পালিয়ে বললেও পারতেন আপনার স্বাধীনতা দরকার। আমি আপনাকে স্বাধীনতা দিতাম ধারা। ধারা হকচকিয়ে গেল। দ্রুত দূরে সরে বসে বিভোরও হকচকিয়ে যায়। এতক্ষণ দুজন ঘরে ছিল, কি সব কথাবার্তা বলছিল নিজেদের অজান্তে। প্রেম এমন কেন? না চাইতেও মনের সব আবেগ, ভালোবাসা অজান্তে ঠেলে ঠুলে বেরিয়ে আসে। আরো কিছুক্ষণ নীরবতায় কাটে। ধারার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 3-1 মিনিট সময় নিয়ে সাহস করে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানেন বিয়ের রাতে ট্রাভেলিং এর জন্য পালিয়েছি? বিভোরের স্বাভাবিক কণ্ঠ। দিশারি কথার ফাঁকে মুখ ফসকে বলে ফেলেছে। আপনি আর সায়ন তখন কথা বলছিলেন। সেদিন ধারা আর সায়ন সেন্ট পলস স্কুলের এক কর্নে বসে কথা বলছিল। তখন দিশারি বিভোর স্কুলটা ঘুরে দেখছিল। দিশারি বলল, জানিস বিভোর, ধারা বিয়ের রাতে বরের বাড়ি থেকে পালাইছে। বিভোর জানে, তাই বিভোর শুনে অবাক হয়নি। বিভোরকে অবাক হতে না দেখে দিশারি বলল, শুধু তাই না, বরকে বলছে ওর নাকি বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড ফ্রান্সে থাকে। আবার কি বলছে জানিস, বরের ফোন দিয়ে ফ্রান্সের এক ছেলে বন্ধুরে কল দিছে। আবার ওই ছেলে বন্ধুরে আগে থেকে সব শিখাইয়ে রাখছে। বিভোর সচকিত হয়, আমতা আমতা করে প্রশ্ন করে, সত্যি? সত্যি। ট্রাভেলিংয়ের জন্য এই কাহিনীটা করছে। এই যে এখন দার্জিলিং আসছে আমাদের সাথে, এটা বাড়ি থেকে পালাইয়া। ওর বাপ নাকি বিয়ের কথাবার্তা বলতেছে, এই জন্যই পালাইছে। বিভোর বিড়বিড় করে। ডেঞ্জারাস। বৃষ্টি কমে আসছে বাইরে। চোখ রেখে বিভোর প্রশ্ন করল, ধারা, হুম? আপনার কাছে বৃষ্টি মানে কি? মানে?
অনেকে ভাবে বৃষ্টি মানে কষ্ট আর কান্না। আপনার কাছে বৃষ্টির মানে কি? প্রেম। বিভোর মৃদু হাসলো। ধারা বলল, হাসছেন যে? এমনি। আপনার কাছে বৃষ্টি কি? জানি না, তবে বৃষ্টি আমার খুব পছন্দ। বৃষ্টি পৃথিবীটাকে নতুন করে সজীব করে তোলে, সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। আমরা বৃষ্টির কাছে কৃতজ্ঞ, তবুও মানুষ বৃষ্টিকে কান্না কেন যে ভাবে। ঠিক তাই। 4 সেকেন্ড সময় নিয়ে বিভোর বলল, এবারে জয়ের স্বপ্নের কথা ভাইয়া, আব্বা আর আপনি ছাড়া কেউ জানে না। শায়ন ভাইয়াও না? না, কেউ পাহাড়ের ব্যাপারটাও জানে না। এমনি প্লিজ আপনি কাউকে জানাবেন না, কথাটা আম্মার কানে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সায়নের সাথে আম্মার সখ্যতা ভালো, মুখ ফসকে বলার সম্ভাবনা আছে, তাই জানাইনি। যদি স্বপ্ন পূরণ হয় তখন গর্বের সাথে আম্মার সামনে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, চলুন ফেরা যাক। চলুন। দুজনে উঠে দাঁড়ায়। বিভোর দেখে দড়িটা হাতে নাগালের বাইরে চলে গেছে। ধারাকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।